নুসরাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেনের। কারাগারে বসেই ছক কষা হয় পুড়িয়ে মারার। তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা সরাসরি সংশ্লিষ্ট ছিল। এখানে কয়েকজন তারা জেলখানা থেকে হুকুম পেয়েছেন। এখানে আরো অনেক সংশ্লিষ্ট ব্যক্তিজন রয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দিন দিন বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা। সহিংসতা রোধে আদালতের নির্দেশনা মানছে না বেশিরভাগ প্রতিষ্ঠান। সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার কমিটি বাতিলের দাবি। নতুন বছরে অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আশা প্রধানমন্ত্রীর। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা। এখনো চিকিৎসা শুরু হয়নি দাবি মির্জা ফখরুলের। এবং বগুড়ায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত, জড়িতদের খুঁজছে পুলিশ। নুসরাত হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার অন্যতম দুই আসামি নূর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম। গতকাল ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বেলা ৩টা থেকে টানা ১০ ঘন্টার জবানবন্দিতে নুসরাত হত্যার দায় স্বীকার করেন তারা। এতে উঠে এসেছে জড়িত আরও বেশ কয়েকজনের নাম। রিপোর্টার বখতিয়ার মুন্না ও আতিয়ার সজলের তথ্য ও ছবিতে রিপোর্ট। রোববার বেলা ৩টায় নুসরাত হত্যা মামলার অন্যতম দুই আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীমকে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তারা একে একে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দেয়। রাত ১টা পর্যন্ত তাদের জবানবন্দি নেওয়া হয়। পরে পিবিআই জানায় কারাগারে বন্দী মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশেই এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে তারা স্বীকার করেছে। তারা অপরাধ স্বীকার করেছেন, তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা সরাসরি সংশ্লিষ্ট ছিল এখানে কয়েকজন এবং পরিকল্পনায় অংশগ্রহণ করেছেন, তারা জেলখানা থেকে হুকুম পেয়েছেন। এই বিষয়গুলি বিস্তারিত বিবরণ আসছে। আমি এর বাইরে আর আপাতত তদন্তের স্বার্থে আমরা ডাইভালজ করতে চাই না, কারণ এখানে আরো অনেক সংশ্লিষ্ট ব্যক্তিজন রয়েছেন। তাদেরকে আমরা দ্রুত আইনের আওতায় এনে আইনের কাছে সুপর্দ করবো, তারপরে বিষয়টা আরো স্পষ্ট করা হবে। এছাড়া হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া 4 জনের 2 জনকে গ্রেপ্তার করতে পারলেও বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানানো হয়। 4 জনের সকলকে আমরা গ্রেপ্তার করতে পারিনি, বাট আমার মনে হয় যে আমরা 2 জনকে আমরা গ্রুপমূলক গ্রেপ্তার করেছি, আরেকজনকে আমরা আর 2 জনকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। জবানবন্দি গ্রহণ শেষে রাত 1টার পর ওই 2 আসামিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়। গত 6 এপ্রিল আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার ছাদে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে 10 এপ্রিল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সময় সংবাদ, ফেনী। সকালের সময় আরো থাকছে। পহেলা বৈশাখে পুতুল নাচ, বলি খেলা, লাঠি খেলা সহ দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী নানা আয়োজন। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুড়ি উৎসবে মাতলেন পর্যটকরা। ২০১০ সালে শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন সহিংসতা রোধে উচ্চ আদালতের নির্দেশনা প্রণীত হলেও মানছে না দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। এতে দিন দিন বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির মতো ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা নুসরাত সহ একাধিক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হলেও কমিটির কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় বেপরোয়া ছিল অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। আর প্রতিষ্ঠানের ব্যর্থতার দায়ে মাদ্রাসার পরিচালনা পর্ষদ বাতিলের দাবি উঠেছে। জুলাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। শুধু নুসরাতের সাথে এই আচরণটা করেছে সেটা না, আমাদের মাদ্রাসার
অনেক মেয়ের সাথে উনি এরকম খারাপ আচরণগুলো করেছে। ওনার অনেক খারাপ অভ্যাস ছিল যে মেয়েদের গায়ে হাত দেওয়া। শুধু নুসরাত জাহান রাফি আর এই শিক্ষার্থী নয়, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এই অধ্যক্ষের হাতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিভাবে যৌন হয়রানির শিকার হতো তারই বর্ণনা। কোনো প্রতিকার হতো না বলে অনেকে অভিযোগ করতেও আগ্রহ হারায় ভয়ে। শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন ও সহিংসতা রোধে উচ্চ আদালতের একটি নির্দেশনা 2010 সালে প্রণীত হয়। সেখানে সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন, কমিটি গঠন এবং এসব তথ্য সব শিক্ষার্থীদের জানানোর বিধান আছে। ওনার বিভিন্ন যৌন হয়রানির শিকার হয়েও আমরা কারো কাছে কিছু বলতে পারে নাই। যদি প্রশাসনের নজরদারিতে এই ধরনের কমিটিগুলো থাকতো তাহলে আমার মনে হয় যে যৌন নিপীড়নের এই বিষয়গুলো প্রতিরোধ করতে একটা বড় ধরনের সহায়তামূলক কাজ হতো বলে আমি মনে করি। বাংলাদেশ শিক্ষক সমিতির ফেনী জেলা শাখার এই নেতা মনে করেন, অভিযোগ পেয়েও অভিযুক্ত সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিল করা উচিত। অবিলম্বেই কমিটি বিলুপ্ত করে, এই কমিটি বাতিল করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে আমি মনে করি। অন্যদিকে ফেনীর জেলা প্রশাসক জানান, নুসরাতকে শ্লীলতাহানি ও গায়ে আগুন দেওয়ার ঘটনায় তদন্তে দায়ী হলে মাদ্রাসা কমিটির বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। গভর্নিং বডি নিয়ে যে কথা উঠেছে, যদি তাদের কোনো ত্রুটি থাকে বা তাদের গাফিলতি থাকে সেটাও আমরা দেখব। রিপোর্ট পাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে কার কোথায় গাফিলতি ছিল। উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন বিরোধী কমিটি গঠন করতে হবে। 5 সদস্যের এই কমিটির প্রধান হবেন একজন নারী। এছাড়া কমিটিতে আরও একজন নারী সদস্য থাকবেন। এর মেয়াদ হবে 2 বছর। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 10:30টার দিকে নিশিন্দারা উপশহর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপশহর বাজারের একটি জিমন্যাস্টিক সেন্টার থেকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব বের হন। এ সময় আগেই ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। উপশহর বাজারে অ্যাডভোকেট শাহিনকে ছুরিকে আঘাত করলে সে সেখানে লুটিয়ে পড়ে। অতঃপর তাকে স্বদেশ ক্লিনিক নামাজ গড়ে নিলে সেখান থেকে ডাক্তার তার অবনতি দেখে সুচিকিৎসার জন্য মোহাম্মদ আলী হাসপাতাল, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলেও তারা মনের জন্য তাকে আরও উন্নত চিকিৎসার জন্য শহীদ মেডিকেলে নিয়ে আসে এবং এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে পুরো জাতিকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণভবনে গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, নতুন বছরে আরও উদ্ভাসিত হবে দেশের অগ্রগতি। এ সময় সমবেত কণ্ঠে গানে সুর মেলান শেখ হাসিনা। নতুন বছর বাঙালির জন্য খুলে দেবে নতুন সম্ভাবনার দ্বার। এই নববর্ষ বাঙালি জাতির জীবনকে সুন্দর করুক, উদ্ভাসিত করুক, সফল করুক, সেটাই আমি কামনা করি। এই নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। সুখী সমৃদ্ধ দেশ গড়ার পথে আওয়ামী লীগের অব্যাহত যাত্রায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন। আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানাচ্ছি। যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে, সে অগ্রযাত্রা অব্যাহত থাকবে। পরে গণভবনের সবুজ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। পহেলা বৈশাখে বিশ্বের বিভিন্ন দেশে উৎসবে মাতোয়ারা প্রবাসী বাংলাদেশিরাও। কলকাতার রাজপথে মঙ্গল শোভাযাত্রা দেখে উচ্ছ্বসিত ভারতীয়রাও। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই প্রতিবাদে অশুভর বিনাশ এবং শুভ শক্তির আগমন কামনায় অনুষ্ঠিত হলো এবছরের মঙ্গল শোভাযাত্রা।
লোকজ বাদ্য আর গানের তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। সবার কণ্ঠেই ছিল অনাচার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গ আর চেতনার রঙের মিশেলে বর্ণিল ঐতিহ্যের নানা প্রতীক। অস্তিত্বের গভীরতম অনুভূতির সঙ্গে মিশে আছে মঙ্গল শোভাযাত্রা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 20 বছর হলো এখানে রেগুলার আসছি সকালে। আমার ছেলেটা যখন একদম ছোট তখন আসি, এখন সে বড়, আমার চেয়েও বড়, এখন ও আমাকে নিয়ে আসে। ঢাক ঢোল আর বাদ্যের তালে উৎসবে মাতোয়ারা সবাই। সময় নতুনকে বরণ করার, পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। শুধু একটা দিন না, যেন সারাটা বছর সারাটা জীবন যেন আমরা এরকম আনন্দ করে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। It's beautiful to see everybody celebrating the new year. I'm very happy to be part of it. এই যে অসাম্প্রদায়িক, মানবিক এবং উদারনৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ এই শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটে, সেটিরই আমরা প্রত্যাশা করব যে এটি যেন সারা বছর মানুষের মধ্যে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এবারের আয়োজন থেকে এসেছে সামাজিক অনাচার এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান। নুসরাত রাফির মতো যে ধরনের অনাচার বা অবিচারের ঘটনা ঘটছে, এগুলো যেন না হয় নতুন বছরে। বাঙালি যেন মানুষ হয়, এবং বাঙালি শুধু মানুষ না, বাঙালি যেন বিশ্ব নাগরিক হয়। ঘুচে যাক সকল গ্লানি, মঙ্গলে পূর্ণ হোক জীবন, এমন প্রত্যাশা আগতদের। উচ্ছ্বাসের এই দিনে মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও ঐক্যের সুতোয় নতুন বাংলাদেশের শপথ প্রতিটি বাঙালির। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নুসরাত এখন কেবল একটি নাম নয়, নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের দৃপ্ত কণ্ঠস্বর। তাই বর্ষবরণের রঙিন আয়োজনের মাঝে কালো কাপড় পরে যৌন নিপীড়ন, হত্যা ও প্রশাসনের নির্লিপ্ততার বিরুদ্ধে অবস্থান নিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নিলেন মৌন পদযাত্রায়। লাল সাদার বর্ষবরণে এবারই পড়ল কালোর ছোপ। বাদ্যবাজনায় মঙ্গল শোভাযাত্রার পরপরই সব অমঙ্গল, অন্ধকার, কুপমণ্ডুকতার বিরুদ্ধে শুরু হয় এই মৌন পদযাত্রা। কোনো ব্যানারে নয়, নুসরাত হত্যার বিচারের দাবিতে কালো কাপড়ে এই শোভাযাত্রায় অংশ নেন সাধারণ মানুষ, নাট্যকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। যৌন নিপীড়নের বিরুদ্ধে নুসরাত যে প্রতিবাদের মশাল জ্বালিয়েছেন তার আলো ফেনীর সোনাগাজী ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ঘরে ঘরে। আমি এর বিচার দেখতে চাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত বিচার দেখতে চাই। আর যেন কোনো সময় গ্রামে গঞ্জে বা শহরে নুসরাতের মতো ঘটনা না ঘটে। কট্টর মৌলবাদ কন্যাদের ঠেলে দিচ্ছে অন্ধকারে, নারীদের বন্দী করছে ঘরের কোণে। তাই বিচার ও শাস্তির দৃষ্টান্তমূলক উদাহরণ জোর দাবি অংশগ্রহণকারীদের। আন্দোলনটাকে বলা হচ্ছে এটি হিন্দুদের আন্দোলন। 71 সালের ঘটনা তো জানি। আমরা আশা করেছিলাম স্বাধীন বাংলাদেশে ধর্মের এই অপব্যবহারটি অন্তত বন্ধ হবে। যে পর্যায়ে সে প্রতিবাদ করেছিল সেই পর্যায়ে কেন অন্যরা তার পাশে এসে দাঁড়ায়নি? কতজনকে পোড়াবে? ছাই থেকে আমরা উঠে দাঁড়াবো। চারুকলা থেকে এই পদযাত্রায় অংশ নেন নানা বয়সের পুরুষরাও। তারা মনে করেন কাউকে দমিয়ে অসম্মান করে এগুলো সম্ভব নয়। তাই নারীর প্রতি সহিংসতা রোধে ঢাল হতে হবে পুরুষদেরও। আমার মা আছে, আমার বোন আছে, আমার বউ আছে। আমি তাদেরকে যেভাবে শ্রদ্ধা করি, আমি রাস্তায় সেভাবে শ্রদ্ধা করব। এর বাইরে যদি আপনি কোনো কিছু চিন্তা করেন, এটা হলো খুব সংকীর্ণ মানসিকতা হবে। এই যৌন নির্যাতন, নিপীড়ন এটা বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষের প্রতি হয়, নারীর প্রতি অনেক ব্যাপক হারে হচ্ছে। তো সেই প্রতিবাদে আমরা দাঁড়াচ্ছি। চারুকলা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য ঘুরে শহীদ মিনারে শেষ হয় এই পদযাত্রা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পয়লা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন দলটির নেতারা। গতকাল বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন শীর্ষ নেতা। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাকে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি। যথেষ্ট অসুস্থ আছেন, আগের চেয়ে তিনি খুব বেশি ইমপ্রুভ করেছেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বারবারই যেটা বলেছিলাম যে তার আসলে স্পেশালাইজড ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্টটা তার এখনও শুরু হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। শুভেচ্ছা জানিয়েছেন সারা দেশবাসীর কাছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বলেছেন যে দেশবাসীর সাথে সচেতন হওয়া এবং কাজ করার প্রয়োজন। পহেলা বৈশাখ উদযাপন নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো বিতর্ক না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন
জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। গতকাল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। অনেক ফেসবুকে দেখেছি অনেকে অনেক রকম মন্তব্য করছেন, এগুলো নিয়ে ডিবেট করা আমাদের সেই মস্তিষ্ক নেই, আমরা সেদিকে যাই না। আমরা উৎসবটা আমাদের, এটা আমাদের বাঙালি, আমরা প্রত্যেকটা পৃথিবীর সমস্ত জাতিরই তাদের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, আমাদের এটি একটি বৈশিষ্ট্য। আমরা যার দল তার, কিন্তু আমাদের ঐতিহ্য আমাদের সবার। এই ঐতিহ্যগুলোর সঙ্গে যেন আমরা কোনো রকম ডিবেট না করি। খুলনায় নিয়ন্ত্রণে এসেছে হিমায়িত মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ওই এলাকার মানুষ। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় গতকাল সন্ধ্যা 7:30টার দিকে গ্যাস নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় বিকেল 5:30টার দিকে অ্যাটলাস সি ফুডে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তে বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় মসজিদের মাইকে আগুন না জ্বালানোর পরামর্শ দিয়ে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রায় 2 ঘন্টা পর বাতাসে গ্যাসের মাত্রা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অ্যামোনিয়া গ্যাস এমন একটি অবস্থা যে বাতাসের মাধ্যমে আমাদের নাকে এসে ঢুকতেছে, আমরা সবাই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি। মানুষ রাস্তাঘাটে ছটফট করতেছে। সবাই তো অভ্যস্ত নেই গ্যাসের সাথে, এই অ্যামোনিয়া গ্যাস কি বা হঠাৎ করে লোকজন সব দৌড়োয় তাড়াহুড়া করে বেরোয় রাস্তায় বেরোয় চলে আসে। আর বউ বাচ্চাদের ওদের বের করে পাঠানোর পরেই টোটালি যে পরিমাণ ঢুকছে আমি আর ভিতরে বেরোতে পারিনি। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে নববর্ষ বরণ অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গতকাল সন্ধ্যায় গলফ ক্লাবে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ তাকে স্বাগত জানান। রাষ্ট্রপ্রধান উপস্থিত অতিথিদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল AMM আওরঙ্গজেব চৌধুরী সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজে অংশ নেন রাষ্ট্রপতি। ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং তার স্মৃতি বিজড়িত ক্যাম্পাস পরিদর্শন করেছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার ক্যাম্পাস স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভালো ডাক্তার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। ডাক্তারদের শুধু চিকিৎসা সেবা নয়, সামাজিক রাজনৈতিক অনেক ক্ষেত্রেই অবদান রাখার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিংয়ের আগমনের জন্য অধীর আগ্রহ ছিল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের। তাদের আগ্রহের ষোলকলা পূর্ণ হয় রোববার। কলেজে এসে প্রথমেই যোগ দেন চিকিৎসক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভায়। আনুষ্ঠানিকতা বাদ দিয়ে খোলামেলা কথাবার্তায় চিকিৎসা পেশার মূল বার্তাটি দিয়ে যান তিনি। বলেন, ভালো চিকিৎসক হতে হলে ভালো মানুষ হতে হবে সবার আগে। আপনারা বলতেছেন যে বি অ্যাম্বিশিয়াস, না, অ্যাম্বিশিয়াস হওয়ার কোনো কারণই নাই, অ্যাম্বিশিয়াস হওয়া লাগে না। বি আ গুড হিউম্যান বিং, ডু হোয়াট ইউ থিঙ্ক ইজ রাইট। আল্লাহর যাই করেন ভালোই জন্য করেন বলে না, সেরকম। সো ডু ইয়োর বেস্ট, গিভ ইয়োর বেস্ট, লিভ দ্য রেস্ট ফর হিম, হি উইল ডু ইট ফর ইউ। আরও বলেন, এখানে পড়াশোনাকালীন একবার অসুস্থ হয়ে বুঝেছেন রোগীর প্রতি চিকিৎসকদের সর্বোচ্চ মনোযোগ কতটা জরুরি। স্ট্যান্ডিংয়ে একটা প্রেসক্রিপশন দিলে ডায়াগনোসিস মিস হয়ে যায়, সেটা আমরা সবসময়ই করি, কিন্তু সেই দিন একবার আমার নিজের উপরে হয়েছে বলে আমার মনে আছে এখন, যার ফলে আমরা আমাদের কাজটা একটু লাইটলি নিলে আর একজনের জীবন কষ্ট করতে পারবেন। এভরি পেশেন্ট মাস্ট গেট দ্য ম্যাক্সিমাম অ্যাটেনশন অফ দ্য ডক্টরস। ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার লোটে শেরিংয়ের বক্তব্যে দারুণভাবে অনুপ্রাণিত বর্তমান শিক্ষার্থীরা। আমরা খুবই প্রাউড ফিল করতেছি যে একজন এমএমসি অন্য একটা কান্ট্রির প্রাইম মিনিস্টার, সো আমরা এখান থেকে হতে পারবো। ভালো ডাক্তার হওয়ার পিছনে ওনার যে বক্তব্য, এটা আমাদের অনেক অনুপ্রেরণা দেবে। একজন এমএমসিয়ান একটা দেশের প্রধানমন্ত্রী, এটা ভাবতেই খুব ভালো লাগে, এটা আমাদের জন্য খুবই গর্বের। ওনার ধারায় প্রমাণিত যে শুধুমাত্র একজন ডাক্তার তার চিকিৎসা বিজ্ঞানে সীমাবদ্ধ থাকতে পারে না। তিনি হতে পারে গায়ক, তিনি সাহিত্যিক, বা তিনি দেশ
দেশ জেতাও হতে পারে। মত বিনিময় সভা শেষে ডাক্তার লোটে শেরিং মেডিকেল কলেজ ও হাসপাতালে তার স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ঘুরে দেখার পাশাপাশি সহপাঠীদের সাথে একান্তে কিছু সময় কাটান। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আবারও বর্ষবরণের খবর। বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ, আর এই উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে খেলা আর মেলা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুতুল নাচ, বায়োস্কোপ, চরকি কিংবা নাগরদোলা শিশুদের কাছে মেলার অন্যতম আকর্ষণ। পাশাপাশি বলি খেলা, লাঠি খেলা, মোরগ লড়াই সহ ঐতিহ্যবাহী নানা খেলার আয়োজন রয়েছে ভিন্ন স্বাদ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাজার বছরের ঐতিহ্য বলি খেলা। গত 11 বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে শাহাবুদ্দিনের বলি খেলা। নগরীর সিআরবি এলাকায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও ব্যতিক্রম ঘটেনি। প্রতি বছরের মতো এবারও ঢোল বাজনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বলি খেলা শুরু হয়। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুস্তিগিররা তাদের শারীরিক কসরত প্রদর্শন করেন। আর ঐতিহ্যবাহী এই খেলা উপভোগে সিআরবিতে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। আমরা 11 বছরে পা দিয়েছি, প্রত্যেক ডিস্ট্রিক্টের থেকে বলি আসছে। সাধারণ মানুষ আছে, তারা এই সময়টার জন্য খুব বেশি মুখিয়ে থাকে। ময়মনসিংহের ফুলপুর খেলার মাঠে চলছে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা। এলাকার কৃষক কামার কুমাররা তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন মেলায়। শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ এ মেলায় ভিড় করেন। ব্রাহ্মণবাড়িয়ার ফারুকি পার্কে আয়োজন করা হয় আবহমান বাঙালির ঐতিহ্যের অংশ মোরগ লড়াই ও লাঠি খেলার। ঢোলের তালে তালে চলে মনোমুগ্ধকর এসব খেলা। হাজার বছরের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। বিলুপ্ত প্রায় যে শিল্প, যে খেলাধুলাগুলি, মোরগ লড়াই, লাঠি খেলা, এগুলি প্রাণ ফিরে পাবে। আমরা তাদের পৃষ্ঠপোষকতা করার সর্বাত্মক চেষ্টা করছি। অনেক ভালো লাগতেছে এবং মুরগি নড়ে দেখতে অনেক সুন্দর। রংপুরে বিভিন্ন এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মেলা। বাহারি আর শৌখিন পণ্য কিনতে মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। এখানেও মোরগ লড়াই, হাড়ে ভাঙ্গা, বালিশ খেলা সহ গ্রামীণ বিভিন্ন আয়োজন ভরপুর উৎসবস্থল। বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজন এলাকায় জামাই মেয়ে আবির্ভাব ঘটে। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ডাক, ঢোল আর বাদ্যের তালে খেলা উপভোগ করেন দর্শনার্থীরা। আরও একটি উল্লেখযোগ্য আয়োজন শেরপুরের সাপ খেলা। পুলিশ লাইন মাঠে এর আয়োজন করা হয়। খেলা উপভোগ করতে শিশু কিশোরদের পাশাপাশি বয়সীরাও আসেন উৎসবস্থলে। এছাড়া সিরাজগঞ্জ ও ঢাকের তালে অনুষ্ঠিত হয়েছে লাঠি খেলা। আবু নোমান, সময় সংবাদ। কক্সবাজারে ভিন্ন মাত্রার আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করল পর্যটকরা। রোববার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় সৈকতে বালিয়াড়ি গান, ঘুড়ি উৎসব ও বিচ র্যালি। পয়লা বৈশাখে আয়োজন দেখে দারুণ খুশি পর্যটক ও দর্শনার্থীরা। কক্সবাজারে পর্যটন আরও বিকাশের লক্ষ্যেই এ ধরনের আয়োজন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে রিপোর্ট। টালি রোদে পড়ন্ত বিকেলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের আকাশে উঠছে নানা রঙের ঘুড়ি। তখন তা দেখে আনন্দে মেতে ওঠেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক ও দর্শনার্থীরা। বেড়াতে আসা অনেক পর্যটক নাটাই নিয়ে বালিয়াড়িতে ঘুড়ি উড়াতে ব্যস্ত। আর সৈকতের এই ঘুড়ি উৎসবে এসে কেউ ফিরে যাচ্ছেন শৈশবে, আবার কেউ বা আচ্ছন্ন মুগ্ধতায়। সৈকতে এই ঘুড়ি উৎসব বাংলা নববর্ষ বরণে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করেন পর্যটকরা। খুবই ভালো লাগতেছে, বিশেষ করে এখানে এসে ঘুরে উড়াতে পেরে আরো ভালো লাগতেছে। অন্যরকম একটা পরিবেশ। বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে আকাশের দিকে তাকাইয়া, কিন্তু কেউ সমুদ্রের দিকে তাকাচ্ছে না। আর পুরো দৃষ্টিতে সবার আকাশের দিকে চলে গেছে। স্মৃতিটা সেটা অনেকদিন পর ফিরে আসছে এবং সত্যি কথা মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গিয়েছি। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এই ধরনের নতুন নতুন উদ্যোগ আরো নেওয়া হোক। আমি চাইবো প্রতি বছরই এরকম ঘুরে উৎসব করা হয়, যাতে করে পয়লা বৈশাখে আমাদের পর্যটকের সংখ্যা আরো বৃদ্ধি পায়। পয়লা বৈশাখে এবারই প্রথমবারের মতো সৈকতে বালিয়াড়িতে আয়োজন করা হয় গান, ঘুড়ি উৎসব ও র্যালি। বাঙালির এই যে চিরায়ত ঐতিহ্য আমাদের ঘুড়ি, এটাকে পর্যটকরা উপভোগ করবে। মূলত পর্যটকদের আকর্ষণের জন্যই, পর্যটনের বিকাশের জন্যই আমাদের এই আজকের আয়োজন। পয়লা বৈশাখকে ঘিরে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে ভিড় করে প্রায় 3 লাখের বেশি পর্যটক ও স্থানীয় দর্শনার্থী। সময় সংবাদ, কক্সবাজার।
নানা আয়োজনে পার্বত্য জেলা খাগড়াছড়িতে চলছে 3 দিনব্যাপী সাংগ্রাই উৎসব। গতকাল সকালে পানখাইয়া পাড়া বটতলা থেকে বর্ণাঢ্য সাংগ্রাই র্যালি বের করা হয়। র্যালি শেষে মারমা সম্প্রদায়ের তরুণীরা পাহাড়ি নৃত্য পরিবেশন করেন। এরপর নৌকা ও বড় বড় হাড়ি ভর্তি পানির এক পাশে বর্ণিল সাজে তরুণীরা এবং অন্য পাশে ঐতিহ্যবাহী লুঙ্গি পরে তরুণরা জলপিলি খেলায় মেতে ওঠে। সাংগ্রাই, আক্কে ও আতাদা নামে এই উৎসব উদযাপন করছেন মারমা জনগোষ্ঠী। এই উৎসব উপভোগে ভিড় করেন বিপুল সংখ্যক দর্শক। উৎসবের মধ্যে আমরা সম্পৃক্ত হতে পারে নিজেরা গর্ববোধ করছি। আমরা উদযাপন করতে যাচ্ছি সুন্দরভাবে, যেন আগামীতে নতুন আমরা বার্তা বয়ে আনতে পারি। বিদায় দিয়ে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করি এই পানি ছিটিয়ে। সম্প্রদায় সম্প্রীতিকে বজায় রেখে এবং মুক্তিযোদ্ধাকে বুকে ধারণ করে আমরা খাগড়াছড়ি সমৃদ্ধি, খাগড়াছড়ি গর্ব, এটা আমাদের প্রত্যাশা। দেশের বাইরে বাংলা নববর্ষ উদযাপনের খবর। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ উপ হাই কমিশনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আদলে 1426 বাংলা নববর্ষের প্রথম দিনে কলকাতার রাজপথে মঙ্গল শোভাযাত্রা দেখে উচ্ছ্বসিত ভারতীয়রা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ব্যুরো প্রধান সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। শ্রেষ্ঠ উৎসব বর্ষবরণ, যা শুরু হয় কলকাতার পার্ক সার্কাসের এই লাইব্রেরি থেকে আর শেষ হয় গিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ উপদূতাবাস প্রাঙ্গণে। এর আগে স্থানীয় সময় বিকেল 4:15টায় মঙ্গল শোভাযাত্রায় পা মেলাতে একে একে কলকাতার পার্ক সার্কাসের 7 রাস্তার মোড়ে অবস্থিত বাংলাদেশ লাইব্রেরি ভবনের সামনে সমবেত হতে শুরু করেন বাংলাদেশি ও ভারতীয়রা। সেখানেই উপ হাই কমিশনের কর্মকর্তারা কাঁধে তুলে নেন ঢাকের ওপর কাঠি দিয়ে বাঙালির চিরাচরিত ঢাকির শব্দে চারিদিকে জাগরণ তোলেন। এই মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। ইউনেস্কো যেহেতু এটাকে এখন বিশ্ব স্বীকৃতি দিয়েছে, এটা প্রত্যেক বাঙালির জন্য খুবই গর্বের একটি বিষয়। বাংলার ঢাক, বাংলার ঢোল, ঢোলটা আমাদের বৈশাখের সাথে যায়, তো ঢোল দেখলে নিজেকে বাজাতে ইচ্ছা করে, সেটারই একটা অংশ। এরপর মঙ্গল শোভাযাত্রা এগিয়ে চলে বেগবাগানের বাংলাদেশ উপ হাই কমিশনের অফিসের দিকে। 4:45টার মধ্যে সেখানে শোভাযাত্রার সমাপ্তি হয় বৈশাখী মেলার মধ্য দিয়ে। হাওয়াই মিঠাই, নাগরদোলা এবং গালে কপালে হাতে নববর্ষের শুভেচ্ছার ট্যাটু আঁকেন স্থানীয়রা সহ কলকাতায় পড়তে আসা বিদেশিরাও। আর শিশুরা নাগরদোলায় চড়ে খুশি। খুব আনন্দ পেয়েছি, প্রতি বছরই আসি আমরা, প্রতি বছরই খুব আনন্দ হয়। আজকে বিদেশের মাটিতে আমরা সকলকে নিয়ে আমাদের এই ঐতিহ্যের উৎসব পালন করতেছি, এতে আমরা গর্বিত। পুরনোকে পেছনে ফেলে নতুন বছরে বিশ্বে বাঙালি মাথা তুলে দাঁড়াক, এই প্রত্যাশা সকলের। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার বিকেলে জেদ্দা কনসুলেটের আয়োজনে আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করলেও আয়ারল্যান্ড সিরিজের পারফরম্যান্স বিবেচনায় এনে প্রয়োজনে দলে পরিবর্তন আনা হবে, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর ডিপিএলে জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের ভালো পারফরম্যান্স বিশ্বকাপ দল গঠনে ভাবনায় ফেলে দিয়েছে বলেও জানান বিসিবি প্রধান। তবে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলেই আশাবাদ তার। কদিন আগেই নিজের মুখে 15 সদস্যের বিশ্বকাপগামী দলটার 14 জনের নাম বলে দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একটা মাত্র জায়গা নিয়ে ছিল কিছুটা অনিশ্চয়তা, সেখানে কয়েকজনকে স্ট্যান্ড বাই রাখা হবে বলে জানিয়েছিলেন তিনি। এমনকি কারা থাকবেন সে তালিকায় সে নামগুলোও বলে দিয়েছিলেন অকপটে। 18 দিন পান না হতেই বিসিবি সভাপতি এবার সরে দাঁড়ালেন নিজের কথা থেকে। মূলত ডিপিএল এ জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের পারফরমেন্স বিশ্বকাপগামী দল গঠন নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে ক্রিকেট বোর্ডের। এতদিন যা বলে এসছি এর থেকে এখন আবার আমি আজকের থেকে আমি সরে গেলাম। অনেকে ভালো খেলছে, এটা হলো একটা বড় কথা, সেটা হচ্ছে খুশির খবর। সেই জন্য আমাদের আসলে কিছু সমস্যা হচ্ছে। যেমন এখন ইয়াসির রাবি ভালো খেলছে, ইমরুলও তো একজন ভালো ওপেনার, কিন্তু এখন কার জায়গায় যাবে?
এ দুশ্চিন্তার টনিকটাও দিয়েছেন নিজেই। আইসিসির বেঁধে দেয়া সময়ের মধ্যেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে বিসিবি, কিন্তু আয়ারল্যান্ড সিরিজের পারফরমেন্স বিচার করে প্রয়োজনে পরিবর্তন আনা হবে দলে। ওয়ার্ল্ড কাপের দিতে হবে দেখে আমরা একটা স্কোয়াড 15 জনের দিয়ে দিচ্ছি, কিন্তু এরপরে যে ত্রিদেশীয় সিরিজটা আছে ওখানের জন্য আমরা অপেক্ষা করে দেখব যে কারা ভালো পারফর্ম করছে, এবং নতুন কয়েকজনকে সুযোগও হয়তো দেওয়া হবে। সেখান থেকে যারা ভালো খেলবে তারা ওখানটায় দলে আবার চলে আসতে পারে। তবে দল যাই হোক, সাহসের সঙ্গে তারা লড়ে যাবে শেষ পর্যন্ত, এটাই চাওয়া বিসিবি সভাপতির। একটা সাহসী দল নিয়ে যাচ্ছি, খেলায় হার জিত আছে, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার আসামি নুরউদ্দিন ও শাহাদাত হোসেনের। কারাগারে বসেই ছক কষা হয় পুড়িয়ে মারার। উঠে এসেছে জড়িত আরও কয়েকজনের নাম। দিন দিন বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা। সহিংসতা রোধে আদালতের নির্দেশনা মানছে না বেশিরভাগ প্রতিষ্ঠান। সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার কমিটি বাতিলের দাবি। নতুন বছরে অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আশা প্রধানমন্ত্রীর। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। পহেলা বৈশাখে হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা। এখনও চিকিৎসা শুরু হয়নি দাবি মির্জা।